শুভ অপরাহ্ন। আজকে আমাদের দ্বিতীয় সেশনের আলোচনায় আমরা নবায়নযোগ্য জ্বালানি ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শীর্ষক যে প্রাক বাজেট আলোচনা করব, আলোচক বৃন্দকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা এমন একটা সময় আজকে এই আলোচনাটায় বসছি যখন বাংলাদেশে জলবায়ু সংকট, জ্বালানি সংকট, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি আমরা। জাতীয় বাজেট যে শুধুমাত্র একটি অর্থ বরাদ্দের প্রক্রিয়া না, এটা আমাদের অগ্রগতি, সামাজিক ন্যায় বিচার, ভবিষ্যৎ অর্থনৈতিক দিক নির্দেশনা করে। সেটার উপরেই আমাদের আজকের আলোচনার মূল জোরটা থাকবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার সৌর এবং অন্যান্য নবায়নযোগ্য জ্বালানি প্রসারে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে, যেখানে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে টেকসই ও পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করার বিভিন্ন ধরনের ঘোষণা আমরা শুনতে পাচ্ছি। আর সরকারের পক্ষ থেকে নবায়নযোগ্য জ্বালানির জাতীয় গ্রিডে যুক্ত করার একটা সুস্পষ্ট অঙ্গীকার আমরা দেখতে পাচ্ছি, যেখানে ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি থেকে নির্ভরতাটা কমিয়ে আনার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। তো আজকের আমরা আলোচনায় অভিজ্ঞ বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে থাকবেন। আসেন তাদের সাথে আমরা পরিচিত হই। আজকের আমাদের দ্বিতীয় সেশনে আলোচনায় থাকছেন মেহেদী হাসান, বাংলাদেশের একজন সুপরিচিত মানবাধিকার এবং পরিবেশ কর্মী। তিনি খুলনা কেন্দ্রিক পরিবেশবাদী সংগঠন উপকূলীয় জীবনযাত্রা এবং পরিবেশ কর্মযোগ ইউনিয়নের প্রধান নির্বাহী। দীর্ঘদিন ধরে তিনি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, জ্বালানি ন্যায় বিচার এবং উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার নিয়ে কাজ করে আসছেন। নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক আলোচনায় ওনার ভূমিকা এখন আমরা অনেকেই জানি, সারা দেশ জানে যে সম্প্রতি ইলেকশনের ইতস্তত কিভাবে জবাবদিহিতার আওতায় আমাদের নীতি নির্ধারকদের আনা যায় সেই প্রচেষ্টার সাথে খুব জোরালো ভাবে যুক্ত ছিলেন। আমরা কিছুটা ওখানেও ওনার কাছ থেকে শুনবো আজকে। তিনি টেকসই জ্বালানি ব্যবস্থাপনাকে শুধু পরিবেশগত নয়, বরং সামাজিক মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার উপর গুরুত্ব দেন। বিশেষ করে জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি প্রসার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং পরিবেশ বান্ধব উন্নয়ন নীতির পক্ষে তিনি সক্রিয়ভাবে কাজ করেন। তো আমরা এখন মেহদীর কাছে চলে যাই। আপনার কাছে সরাসরি আমি ওই অভিজ্ঞতাটাই প্রথমে শুনতে চাইবো। ইলেকশন ম্যানিফেস্টোতে নবায়নযোগ্য জ্বালানির ইস্যুটা আপনি খুব সারা দেশে প্রচারাভিযান চালিয়েছেন এবং যাতে এই বিষয়টা গুরুত্বের সাথে আমাদের আগামী নীতি নির্ধারকদের মধ্যে আসে, সকল দলীয় যারা প্রার্থী ছিলেন সবার সাথে যোগাযোগ করেছেন, কাজ করেছেন, একটা ক্যাম্পেইন করেছেন, আপনি নেটওয়ার্ক যুক্ত হয়েছে এটার সাথে। আমাদের সাথে একটু অভিজ্ঞতা দিয়ে শুরু করবেন। অনেক অনেক ধন্যবাদ দিদি। আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? প্রথমত আমি একটু আরেকটু পেছন দিকে যেতে চাই। 2025 সালের গোড়ার দিকে আমরা একটা স্টাডিতে হাত দিই, যেটা এখনো ড্রাফট হয়ে আছে, যে নারীরা কতটুকু পর্যন্ত জ্বালানি ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারেন এবং কতটুকু জ্বালানি তারা ব্যবহার করে একটা পরিবারের জায়গা থেকে যদি দেখি, তাহলে আমরা দেখতে পাই যে অ্যারাউন্ড 73% এনার্জি রিসোর্সেস ইউজ হয় নারীদের হাত দিয়ে। তিনি ডিসিশন নেন কি না নেন সেটা প্রশ্ন হলো। 73% উনি নিজে ইউজ করতে হয় তাকে, সেটা নানান কারণে, কেয়ার গিভিং এর কারণে, সেটা ফুড অ্যারেঞ্জমেন্টের কারণে, সেটা ওয়াটার সিস্টেম অ্যারেঞ্জমেন্টের কারণে, সেটা এডুকেশনের কারণে, হেলথের কারণে। তো এই সবকিছু ম্যানেজ করতে গিয়ে এটা করে, কিন্তু ডিসিশন মেকিং এ কতখানি করে সেটার ক্ষেত্রে আমরা পেলাম যে 3.5% ডিরেক্টলি, around 13 to 14% is indirectly total, if you aggregate all that. সেখান থেকে চিন্তাটার জায়গা হলো যে তাহলে ডিসিশন মেকিং লেভেলে কতখানি আছে। এখানে এমজিএফ এর মানুষের জন্য একটা স্টাডি আছে যে কতজন নারী একটা কোম্পানি কিংবা বিপিডিবি কিংবা যে ইউটিলিটি সার্ভিসেস আছে সেই সার্ভিসেস ইনস্টিটিউশন গুলোর কতখানি নারীরা কতখানি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত গ্রহণের সাথে যুক্ত। এই সবকিছু যদি ভাবি একবারে, তাহলে এনার্জি ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে বাড়ানোর জন্য কতগুলো উদ্যোগ দরকার। সেই উদ্যোগগুলোকেই সামনে নিয়ে আমরা 6টি প্রতিষ্ঠান, যার মধ্যে মানুষের জন্য ফাউন্ডেশন, আমরা একসঙ্গে চিন্তা করলাম যে পলিটিক্যাল পার্টিগুলোকে তার ইলেকশন ম্যানিফেস্টোতে যেন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হয় সেজন্য চেষ্টা করি। পুরোটা সফল হয়েছে তা বলবো না, কিন্তু অধিকাংশ পলিটিক্যাল পার্টি মোস্ট প্রোগ্রেসিভলি তাদের
তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এনার্জি এবং পাওয়ার সেক্টরের ইস্যুগুলোকে আনার চেষ্টা করেছে। সেজন্য পলিটিক্যাল পার্টিগুলো আমরা অলরেডি থ্যাঙ্কসও দিয়েছি এবং পরবর্তীতে তারা যুক্ত হয়েছেন। আমি বলবো যে অলমোস্ট আমরা চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব তাদেরকে সচেতন করতে এবং তাদেরকে সংবেদনশীল করতে। ওকে, এটার সাথে পরবর্তী যেটা হলো, আহ আপনার এই যে বাজেট, আসন্ন বাজেট যেটা আসবে, আহ সেই জায়গাটায় বা বর্তমানে বিভিন্ন আলোচনা আমরা দেখতে পাচ্ছি নীতি নির্ধারণী পর্যায় থেকে অথবা অপারেশনের জায়গা থেকেও আহ কোথাও আমরা শুনতে পাচ্ছি যে 5,000 মেগাওয়াট 2030-এর মধ্যে, 10,000 মেগাওয়াট, এরকম একটা আগামী 5 বছরে 5, পরে 30-এর মধ্যে আরো 10, এরকম দুই ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি। তো এই ধরনের উৎপাদনশীলতার জায়গায় আমরা যেতে পারবো, এটা কি খুব উচ্চাভিলাষী বলে মনে করেন, বা এই বাজেটের রিফ্লেকশনটা কি সেটা রাখা সম্ভব হবে আপনি মনে করছেন? প্রথম ব্যাপারটা হলো, যদি আমরা বিজনেস অ্যাজ ইউজুয়াল জায়গা থেকে দেখি, তাহলে এটা একটা উচ্চাভিলাষী পরিকল্পনা। যদি আমরা দেখি একটি অ্যাম্বিশাস জাস্ট ট্রানজিশন এবং এনার্জি ট্রানজিশনকে, যদি এখন জাস্ট ট্রানজিশন বিগের প্ল্যাটফর্ম, আমরা এনার্জি ট্রানজিশনকে সামনে নিই, এনার্জি ট্রানজিশনের জায়গা থেকে যদি দেখি, তাহলে ইটস আ ভেরি প্র্যাগম্যাটিক ডিসিশন। ইট ইজ পসিবল, ভেরি মাচ পসিবল। আমি কেবল একটা জায়গায় উল্লেখ করতে চাই যে, ধরুন, যদি এই 10,000 মেগাওয়াট আমরা করতে চাই 2030 সালের মধ্যে, তাহলে আমাদের 2030 সালের মধ্যে টাকা লাগবে মোটামুটি 1,41,163 কোটি টাকার মতো। আমাদের হাতে আছে 4 বছর, তাহলে প্রতি বছর অ্যারাউন্ড আমাদের লাগে 35,000 কোটি টাকার মতো, 35,200 বা 30 টাকা। তাহলে যদি ধরি যে গভর্নমেন্ট নিজে করবে এর 50%, আর 50% প্রাইভেট সেক্টর, অ্যাকর্ডিং টু দ্য আর্লিয়ার লং টার্ম পলিসি, যে 50% গভর্নমেন্ট, তাহলেও গভর্নমেন্টকে 17,500 টাকার মতো ইনভেস্টমেন্ট করবে। নাও, আমি এই 17,500 টাকার মধ্যে কত টাকা, 500 কোটি টাকার মধ্যে কত টাকা গভর্নমেন্ট বাজেটে অ্যালোকেট করবে, এটা একটা কোশ্চেন আসতে পারে। কতগুলো টাকা চলে আসতে পারে সাধারণ মানুষের কাছ থেকে, যদি আপনি রুফটপ সোলারকে অনেক গুরুত্ব দেন, যে আমরা প্রত্যেক হাউস হোল্ডে রুফটপ সোলার ইনস্টল করার চেষ্টা করবো, যার ক্যাপাসিটি এখন প্রায় 46,000 মেগাওয়াট বসানো সম্ভব। যদি এটা করি, তাহলে গভর্নমেন্ট কতটা পরিমাণে টাকা নিজের কাছ চাপ থেকে, নিজের উপর থেকে চাপ সরিয়ে দিবে, সেটার ক্ষেত্রে যদি হিসাব করি, যে তাহলে গভর্নমেন্ট কি অ্যাটলিস্ট 10,000 কোটি টাকা বরাদ্দ করবে এই খাতে? সরকারি ভাবে আমরা 10,000 কোটি টাকার রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট অথবা উইন্ড পাওয়ার প্ল্যান্ট বসাবো পার ইয়ার? এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যদি আমরা রুফটপ সোলারের পটেনশিয়ালকে, স্পেশালি মহাজন ভাই বলে গেলেন, ডিস্ট্রিবিউটেড রিনিউয়েবল এনার্জিকে গুরুত্ব দিতে হবে খুব বেশি, যাতে সেই সুযোগটা তৈরি হয়ে গেছে। এবং সেটা হলে কি হয়, দুটো জায়গায়, একটা হলো ন্যাশনাল গ্রিডের উপর চাপ কমে যায়, আর দ্বিতীয়ত হলো যে মানুষ তার নিজের বিদ্যুৎ নিজের তৈরি করে, ফলে সরকারকে অতিরিক্ত টাকা খরচ করতে হয়। এইখানে আমার প্রশ্নটা হলো যে, যেহেতু আশেপাশের সব দেশই এখানে ক্যাশ ইনসেন্টিভ দিচ্ছে, সো হোয়াই নট বাংলাদেশ? একটা হলো যে, আমি প্রথমত এটা অনু কি বলে একে, অনুদান দাবি করছি। যদি সরকার অ্যাটলিস্ট 20,000 টাকা পার হাউস হোল্ড অথবা 25,000 টাকা পার হাউস হোল্ড দেয়, তাহলে এই হাউস হোল্ডটি 1 কিলোওয়াট বিদ্যুৎ স্থাপন করলে প্রতি বছর অ্যারাউন্ড 30,000 টাকা, 30,000 টাকা সেভ করে ফ্রম ফার্নেস অয়েল ইম্পোর্ট। এই ফার্নেস অয়েল ইম্পোর্টে যে সেভটা করছে, সেইটুকুন টাকা দিলেই তো চলে 1 বছরের জন্য। অথচ এই রুফটপ সোলারটি 20 ইয়ার্স ধরে চলবে। এখন এই সঙ্গে আমাদের বক্তব্য ছিল, এবং এখনো সেই বক্তব্য আমরা উপস্থাপন করতে চাই টু দা ন্যাশনাল গভর্নমেন্ট, দ্যাট নারীদের ক্ষেত্রে 10% বেশি বরাদ্দ, অন্তত 10% অতিরিক্ত দিন, যাতে একজন নারী, পুরুষ পেছনে সরে গিয়ে নারীকে বলে যে তুমি অ্যাপ্লাই করো ফর রুফটপ সোলার, সো দ্যাট উই ক্যান গেট মোর অপরচুনিটি ফ্রম দ্য গভর্নমেন্ট, অ্যান্ড উই ক্যান সাপোর্ট দ্য ন্যাশনাল ইকোনমি টু গেট রিড অফ দিস ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। এখানে আমি থামছি এই জায়গাতে। ঠিক। এই যে যেটা বললেন নারীদেরকে এগিয়ে দেওয়ার জন্য অন্তত 10%, অন্তত যদি বলে যে এগিয়ে দেওয়া একটা বড় কাজ, এবং এর আগে আপনি যেটা বলেছেন সরকারি বেসরকারি জ্বালানি খাতে সবার নারীদের অংশগ্রহণের জন্য সরকারি বেসরকারি খাতে সবারই এগিয়ে আসা দরকার। কি ধরনের সমন্বিত উদ্যোগ এই জায়গাটায় আমরা কাজে লাগাতে পারি? কি ধরনের জোরালো একটা সমন্বিত উদ্যোগ? আমরা তো ইন জেনারেল দেখি, আমরা একসাথে বসি কথা বলি, কিন্তু সত্যিকার অর্থে প্ল্যানিংটা কিভাবে হতে পারে? প্রথম একেবারে শুরুতে আমাদের জোর দেওয়া উচিত যে
বাংলাদেশের যে এনার্জি পলিসি এবং এনার্জি রিলেটেড যে অ্যাকশন প্ল্যান, সেখানে কিভাবে নারী আছে সেটা দেখা। আপনারা জানেন যে এর আগের যতগুলো প্ল্যান তৈরি হয়েছে, সেটা পিএসএমপি বলি, পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, অথবা আইপিএমপি বলি, কিংবা এনার্জি পলিসি বলি, এখানে নারী বলে কোনো শব্দ নেই, কিন্তু একটি শব্দ খুঁজে পাবেন। ফার্স্ট বিগ চ্যালেঞ্জ হলো একটা একটা প্ল্যান এবং পলিসির মধ্যে নারীর জন্য আপনি স্পেসিফিক্যালি কি করবেন সেটা উল্লেখ করুন অনুগ্রহ করে। তারপরে বাজেটে আসুন, ওই প্ল্যানটাই তো ভাগ হয়ে যাবে 5 বছর বা 10 বছরে বা 15 বছরে। সেখানে আসুন যে আমি নারীর জন্য এখানে কি কি অপশন রেখেছি। নট একটু আগে আপা বলছিলেন ফ্রম ইউনিভার্সিটি, প্রফেসর বলছিলেন যে আহ, একটা ব্রিজ করা হলো, 50% নারী পাবে। Not how many contractors are done, how many contractors are women there, how many how many people in decision making are women there, সেটা ডিসিশন নি না। আমার বিপিডিবিতে পাওয়ার ডিভিশনে এখানে কত পার্সেন্ট নারী আছে, তাহলে ভাগ করলে তখন অ্যাকশন প্ল্যানে, ছোট ছোট অ্যাকশন প্ল্যানে ভাগ হয়ে যাবে বড় আমব্রেলা অ্যাকশন প্ল্যান। সেটি খুব জরুরি হয়ে পড়েছে। সেকেন্ডলি হলো যে বাজেট যখন হচ্ছে, তখন অ্যাজ আ আমব্রেলা থিং না, অ্যাজ আ ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ না, আসলে স্পেসিফাই করার চেষ্টা করি যে প্রতিটা জায়গায় কতটুকু পরিমাণ আছে, কতটুকু পরিমাণ কি করা হচ্ছে, অ্যাকশনটা কি, সেটা জরুরি। জি আপা। কিন্তু এই যে ধরেন আমরা এখন যেভাবে আলোচনাগুলি করছি এবং বাস্তবতা থেকে কিন্তু আমরা অনেক দূরে আছি, এটা আমার মনে হয়। তাহলে কি খুব শীঘ্রই আমরা এখানে নারীদের অংশগ্রহণ অথবা রিনিউয়েবল এনার্জিতে অন্তর্ভুক্তিকরণ কি করতে পারবো? নীতিগত ঘাটতি তো আমরা আজকে দেখছি, একদম পরিষ্কার ভাবে আপনি কয়েকটা নীতির কথা পরিষ্কার ভাবে উল্লেখ করলেন, যেখানে নীতিগত ঘাটতি রয়েছে। সেই ক্ষেত্রে আমাদের অ্যাকশন প্ল্যানের পর্যন্ত যাওয়া এবং পুরো প্রক্রিয়াটায় নারীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত গ্রহণের জায়গায়, জবাবদিহিতামূলকের জায়গায় সরকারকে নিয়ে আসা, আমি তো মনে করি আমরা এখন অনেক অনেক দূরে আছি। তাহলে এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি কাজটা, দায়িত্বটা কি হবে বেসরকারি ঠিক সংগঠনের ঠিক জায়গা থেকে? ঠিক, দুটো দুটো দিক দিয়ে হতে পারে। একদিকে আমি বলছি নীতিগত জায়গায় পরিবর্তন, দ্বিতীয় দিকে হলো সংবিধান কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছে যে পিছিয়ে পড়লে কোনো জনগোষ্ঠী, কোনো ধর্ম, বর্ণ, লিঙ্গ, জনগোষ্ঠী আত্মপরিচয় হিসেবে পিছিয়ে পড়লে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। ওই বিশেষ ব্যবস্থাটি আপাতত নেওয়া খুব জরুরি। আপাত দৃষ্টিতে এটি প্রথম কাজ, যে আমি কোটা ঠিক করে দেবো কিনা, লাইক লাইক দ্য স্কুলস, লাইক দ্য এডুকেশন সেক্টর। আমি 60% নারীর কোটা ঠিক করে দিয়েছি যে এতটা নিতেই হবে, তো তারপরে বাকিদের পূরণ করতে হবে। আমি বিদ্যুৎ বিভাগে সেটা করতে পারবো কিনা, আমি আহ, যেসব কোম্পানি আমার এখানে বিডিং করবে তার ক্ষেত্রে আমি এই শর্ত বেঁধে দিতে পারবো কিনা, যে আপনার এইখানে এত পার্সেন্ট নারী থাকতে হবে, তা নাহলে আমি দেবো না আপনাকে কাজ। এই কাজগুলো জরুরি। যে আমি আপাতত যে কাজগুলো করব সেগুলোকে আমি আসলে বড় পলিসি তৈরি করার ভিত্তি হিসেবে ব্যবহার করবো, উদাহরণ হিসেবে ব্যবহার করবো, সেখানে এক্সাম্পল হিসেবে যে এটা করলে ভালো হয়। আমাকে এখন তো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে যেতেই হবে, কোনো উপায় নেই। বিকজ আমার কাছে কাছে বড় আমার কাছে কোনো বড় পলিসি এবং দীর্ঘ গোল নেই, তাহলে আমাকে এই মুহূর্তে অ্যাকশন নিতে হবে। জি। এটা প্রায়োরিটি একটা কাজ, খুব সুন্দরভাবে বলেছেন এটা। সে ধরেন আমরা তো সবসময় সেটার উপরে অনেক কিছুতে নির্ভর করি। ওনার এই সেশনে জয়েন করার কথা ছিল, উনি একটা জরুরি সরকারি কাজে আটকে গেছেন, এখন উনি জয়েন করতে পারছেন না। অসুবিধা নেই, আপনার অভিজ্ঞতার জায়গা থেকে যদি আমরা একটু শুনি যে আহ, আপনি কি মনে করেন এই যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে গ্রামীণ যেসব উদ্যোক্তারা আছেন, ছোট সংখ্যায় খুবই সীমিত আকারে হলেও তাদের প্রযুক্তি অর্থায়ন বা বাজারে প্রবেশে যেসব অসুবিধাগুলি মুখোমুখি হয়, সেটা মোকাবেলার জন্য কোন ধরনের উদ্যোগ নিচ্ছে? অথবা আহ আচ্ছা, এটা শেষ করেন, তারপরে একটা পরে যাচ্ছি। ওকে। সেটার একটা বেসিক স্ট্রাকচারাল প্রবলেম আছে। সেটার একটি হলো যে সেটার ক্ষমতা খুবই সীমিত, শুধুমাত্র প্ল্যানিং এবং সোকল্ড অ্যাওয়ারনেস বিল্ডিং, অর ইউ ক্যান সে দ্য ক্যাপাসিটি বিল্ডিং, এই ধরনের ভূমিকা আছে, কিন্তু সেটার অ্যাপ্লিকেবল ভূমিকা খুবই কম। ফলে এক প্রথম সমস্যা হলো সেটাতে যারা কাজ করতে আসছেন ফ্রম আদার ডিপার্টমেন্টস, এবং যারা পাওয়ার ডিভিশন থেকে সেটা আসছেন, ইভেন দেন তারা প্রত্যেকে মানে ইটস আ পানিশমেন্ট পোস্ট, ইটস নট আ রেসপেক্টেবল পজিশন। এইটা তাকে সাধারণ একেবারে ডিরেক্টলি
জনগণ এবং উদ্যোগ থেকে দূর করে দিয়েছে। সেটা সেটার উপরে অনেকগুলো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা সেই পরিমাণ লোকবলও দেওয়া হয়নি। সেটাতে এখন সর্বমোট below 60 people ওয়ার্কিং দেয়ার, হোয়ার ইন পাওয়ার ডিভিশন 700, মোর দ্যান 700 people ওয়ার্ক। তাহলে এই লোক দিয়ে আমি কি করে ওই ধরনের আউটপুট আশা করতে পারি? এটা হলো এক। 2 নম্বর হলো সেটার কোনো ব্রাঞ্চ বা কোনো কোনো শাখা প্রতিষ্ঠান নেই। ফলে একটা রেজিস্ট্রি, ইভেন রেজিস্ট্রেশন করার জন্য যদি আমি গ্রামীণ একজন নারী 3 কিলোওয়াটের একটা রুফটপ সোলার বসালেন, তাকে রেজিস্ট্রেশন করার জন্য ঢাকাতে যোগাযোগ করা কিংবা অনলাইনে অ্যাপ্লিকেশন করে পরে ডাকলে ঢাকায় যাওয়া, দিস ইজ নট পসিবল, সামথিং বিয়ন্ড ইম্পসিবল। সো সেই সংকট চলে গেছে। সেই জায়গাটাতে আমি মনে করি যে আমরা যখন বেসরকারি সংগঠন প্রেশার গ্রুপের সাথে কথা বলি, কাজ করি, এই জায়গাটা আমরাও আওয়াজ তুলতে পারি যে এটাকে আরো শক্তিশালী করার জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা দরকার। মন্ত্রণালয়গুলিতে আমরা অফিসের জায়গাটায় কথা বলতে পারি সমন্বিত ভাবে, বিভিন্ন নেটওয়ার্ক একসাথে করে। আমার মনে হয় সেটাও জরুরি। ডিপার্টমেন্ট যদি থাকে তাকে শক্তিশালী করাটাও সরকারের দায়িত্ব। আমি শুধু স্বীকৃতি দিলাম কিন্তু সেটার ইমপ্লিমেন্টেশনের জায়গাটায় আমি গেলাম না, তাহলে তো হলো না। কারণ এটা সরকারের জায়গা থেকে একটা অব্লিগেটরি রেসপন্সিবিলিটি, সরকারকে এটা করতেই হবে। আমি আপনাকে একদম শেষ একটা প্রশ্ন করি। সেটা উম, আবার একটু ফিরে যাই আমাদের জলবায়ু ইস্যুতে। আমরা উপকূলীয় অঞ্চল, চর হাওর পার্বত্য এলাকায় মানুষ বিভিন্ন ফাউন্ডেশন কাজ করে, অনেক সংগঠন কাজ করে। এইসব এলাকার নারী এবং প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে, আমরা যে ডিসেন্ট্রালাইজেশন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থার কথা যদি বলে থাকি, আহ, এই সম্প্রসারণে বাজেটে কি রাখা হয়? এর আগে কখনো দেখেছেন আপনি? অথবা এই যেসব বিভিন্ন, কি বলবো, বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত এলাকা আছে বা বিদ্যুৎবিহীন যেসব এলাকাগুলি আছে, সেখানে কি নারী কেন্দ্রিক সৌর মাইক্রো গ্রিড, যেটাকে আমরা বলি, সম্প্রসারণ করা দরকার? এরকম কোনো বিশেষ পরিকল্পনা কি সরকারের কাছে আমরা তুলে ধরতে পারি, অথবা প্রয়োজন আছে কিনা? আহ প্রথম একটা বেসিক প্রবলেম আছে এখানে। সেটা হলো যে আমাদের ধারণাগত জায়গায় রয়েছে, মস্তিষ্কের মধ্যে ধরে রাখা আছে, ইলেকট্রিসিটি অ্যান্ড এনার্জি ইজ ইজ অ্যাকচুয়ালি ম্যাসকুলিন। এটা একটা পুরুষতান্ত্রিক, শক্তিশালী, শক্ত, বৃহৎ বৃহৎ এবং আহ, ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন জিনিস হতে হবে। এটি সফট, ছোট্ট এবং হাউস হোল্ড বেসড, উঠান বেসড এরকম হওয়া, এটা আমাদের ধারণাগত ভেতরেই নেই। ফলে আমরা যখন প্ল্যানিং করি, তখন প্ল্যানিং করি 1000 মেগাওয়াটের পর। আমরা ভাবতেই পারি না একটি পরিবার মাত্র 1 কিলোওয়াট পাওয়ার প্ল্যান্ট, 1 কিলোওয়াটের যে সোলার প্যানেল, 500 ওয়াটের প্যানেল হলেও বেশিরভাগ লোক চলে যায়। আমি অ্যাডিশনালি একটু ডেটা দিচ্ছি আপনাকে। বাংলাদেশের মোট যত বিদ্যুতের গ্রাহক, তার 30%-এর বেশি হলো লাইফ লাইনের গ্রাহক, অর্থাৎ মাসে 50 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। তার মানে হলো তার 500 ওয়াটের বেশি সোলার সিস্টেম দরকার নেই। তাহলে এইরকম যদি 1 লক্ষ পরিবারকে দেন, তাহলে আপনি 50,000 কিলোওয়াট দিবেন, মানে 5 মেগাওয়াট। তার মানে এটা খুব অল্প জিনিস। অ্যাকচুয়ালি যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে আছে, তাদের জন্য এটা অনেক বেশি আরো ফিজিবল, বিকজ আপনি ঘূর্ণিঝড় হলে আপনার বিদ্যুতের লাইন 4 দিন ধরে বন্ধ হয়ে যায়। আপনারা যারা ডিজাস্টার রেসপন্সে কেউ কাজ করেছেন তারা জানেন যে একবার একটা ঘূর্ণিঝড়, একটা বন্যা হওয়ার পরে 3 দিন 4 দিন বিদ্যুৎ থাকে না। অথচ আমার রুফটপে একটা 500 ওয়াটের সোলার, হাফ কাট, 3 ফিট বাই 4 ফিট, এটা পড়ে থাকলে আমি পরদিন সকালবেলায় লাগিয়ে নিতে পারি নিজে নিজে, যে এটা বিদ্যুৎ শুরু হয়ে যায়। আমার তা দিয়ে সবই চলে, কারণ আমি আমি লাইফ লাইনের গ্রাহক। সম্ভাবনা প্রচুর, হাওর অঞ্চল, খরা অঞ্চল, উপকূলীয় অঞ্চল, প্রচুর সম্ভাবনা। কিন্তু আমরা সেই সম্ভাবনার কতটুকু ব্যবহার করতে পারছি, এবং সেই জন্য যে ব্যাপক বিস্তারিত ডিজাইন দরকার, বিস্তারিত দরকার। কারণ এটা 1000 মেগাওয়াট এক জায়গায় লিখে দিলে হবে না। এখানে লিখতে হবে যে এই অঞ্চলে মোট এতটি বসবে, তার প্রতিটির ক্ষমতা এরকম হবে। আমরা আমরা বারবার করে বলছি যে ডিস্ট্রিবিউটেড এনার্জিতে যান, আমরা অনেকভাবে বলার চেষ্টা করছি এবং অনেকভাবে বলার চেষ্টা করছি, এদেরকে সামান্য হলেও ভর্তুকি দেন যাতে মানুষটির চাপ কমে যায়। যে লাইফ লাইনের গ্রাহক, সে তো 150 টাকা বিদ্যুৎ বিল দিতে পারে না। তাকে আপনি কিভাবে বলবেন যে তুমি 20,000 টাকা খরচ করো রুপটপে, কিংবা 50,000 টাকা খরচ করো রুপটপে? 50,000 সে খরচ করার ক্ষমতা রাখে না একবারে।
তাকে একটা সাপোর্ট দেন। আর আরেকটা বলবো, নারীদের জন্য 2 থেকে 3% সুদে লোন দেন। 70% পর্যন্ত ইনস্ট্রাকশন কস্ট লোন দেন। বাংলাদেশ ব্যাংকের সুদ নেওয়ার দরকার নেই। তফসিলি ব্যাংকগুলো 3% সুদ দিক, নিয়ে নারীদেরকে লোন দিক খুব সস্তা সুদে, যাতে এই মানুষটি 10 বছর মেয়াদে শোধ করতে পারে। এইটুকু দাবি থাকছে, সরকারের কাছেও দাবি যে একটা ফান্ড তৈরি সরকার, করে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কি সরকারের কাছে আর কোনো দাবি তুলতে চান, খুব স্পেসিফিক একটা বার্নিং কোনো দাবি? না, তিনটে তিনটে দাবি আমি করছি একেবারে স্পেসিফিক্যালি। প্রথম, ট্যাক্স জিরো করে দিন সমস্ত আর ই অ্যাক্সেসের উপরে। 2 নম্বর, একটি ভর্তুকি পদ্ধতি চালু করুন, যেখানে 25 থেকে 30 হাজার টাকা ভর্তুকি দিন, যেখানে নারীদের 10% বেশি দেবেন। 3 নাম্বার, একটা ফান্ড তৈরি করুন বাংলাদেশ ব্যাংকের অধীনে, যাতে নারীরা সস্তায় ঋণটা পায়। আর সবশেষটা বলছি, সেটা হলো একটা কোটা পদ্ধতি চালু করে দিন, যে এতটুকুন পরিমাণ নারী অ্যাটলিস্ট 2030 সালের মধ্যে প্রত্যেকটা ইউটিলিটি কোম্পানিতে, সরকারি হোক বেসরকারি হোক, থাকবে। দ্যাটস অল। অনেক অনেক ধন্যবাদ, খুবই সুস্পষ্ট বক্তব্য এবং জোরালো বক্তব্য। আসলে সামগ্রিকভাবে এই আমরা নবায়নযোগ্য জ্বালানির যে গুরুত্ব, সেটাও কিন্তু এখন পর্যন্ত সকল পর্যায়ে সকল জায়গায় তুলে ধরতে পারি না। এখনো অস্পষ্টতা রয়েছে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে। এবং আমরা দেখতে পাই রুফটপ যে সোলারের কথা বলা হচ্ছে এবং সেটার জন্য কিছু কন্ডিশনালও দিয়ে দিয়েছে। ইদানিং অনেক, বিশেষ করে রাজধানী কেন্দ্রিক বিভিন্ন ছাদে বা চট্টগ্রাম কেন্দ্রিক বিভিন্ন ছাদে আমরা দেখতে পাই শুধুমাত্র মানে বাড়ির বা ফ্ল্যাটের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, অ্যাপার্টমেন্টের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য দিয়ে রাখা, কিন্তু এটার কোনো কানেকশন আমরা পরবর্তীতে দেখতে পাই না। অনেক অনেক ধন্যবাদ। আমরা এই আলোচনাটা অব্যাহত রাখবো। এই বাস্তবতায় আজকে আমরা শেষ করছি। জ্বালানি নীতি, বাজেট প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ, উন্নয়ন দক্ষতা, অর্থনৈতিক সুযোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে পর্যাপ্ত গুরুত্ব পেয়েছে। তো নারীরা এখনো প্রযুক্তিগত প্রশিক্ষণ, সহায়তা, বাজার সংযোগ, সিদ্ধান্ত গ্রহণ নানা কাঠামোগত বাধার সম্মুখীন হচ্ছে। তার মানে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জায়গায়ও আমাদের কাজ করার সুযোগ রয়েছে। এবং সরকারের সাথে এই বিষয়ে অ্যাডভোকেসি করা এবং সরকারকে বারবার একটা প্রেশার গ্রুপ হিসাবে বেসরকারি খাত থেকে আমাদের কথা বলার জায়গা। আলটিমেটলি যেটা আমরা দেখি যে নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা খাতগুলিতে নারীরা পিছিয়ে থাকছে। তো ঘুরে ফিরে টোটাল কি বলবো, সুবিধাটা আবার চলে যাচ্ছে একটা নির্দিষ্ট সুবিধাভোগী শ্রেণীর কাছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের উত্তরণ দরকার। এবং যাতে আমাদের দেশের শ্রম বাজারে এবং অর্থনীতিতে নারী পুরুষ সবার পটেনশিয়াল অনুযায়ী এখানে কন্ট্রিবিউট করতে পারে এবং দেশটাকে একটা সমৃদ্ধ উন্নত দেশের দিকে আমরা নিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করছি। মেহেদী ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার। অনেক ধন্যবাদ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ।